এখন থেকে ইউটিউবের 2 দিন আগে আমাদের স্পটিফাই চ্যানেলে অখণ্ড উপন্যাস পেয়ে যাচ্ছ তোমরা। এছাড়াও প্রতি মাসে একটা করে স্পটিফাই এক্সক্লুসিভ গল্প থাকবে, যা কিন্তু ইউটিউবের রিলিজ করবে না। এবং স্পটিফাইয়ে কিন্তু অ্যাডসের সংখ্যা ইউটিউবের তুলনায় কম। তাহলে ফলো করে দাও আমাদের স্পটিফাই চ্যানেলটা এবং সেখানে নির্দ্বিধায় গল্প শোনো। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। সবাইকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমরা যথারীতি হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে প্রীতম দের কলমে বাংলার লোককথা নির্ভর রোমাঞ্চকর এক কাহিনী, মুক্তবেণীর কূলে। গল্পটা আমরা নিয়েছি নৈরিত প্রকাশন থেকে প্রকাশিত গল্প সংকলন বঙ্গত্রাস থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, প্রীতম দের কলমে মুক্তবেণীর কূলে। ভূত চতুর্দশীর সান্ধ্যক্ষণ আসন্ন। গোধূলির রং ফিকে হয়ে আঁধার ঘনাচ্ছে ক্রমশ। সপ্তগ্রামের কৃষ্ণপুর থেকে বংশবাটির উদ্দেশ্যে মেটে পথ ধরে চলেছে 4 বেহারার পালকিটা। সামনে লাঠি বর্ষা হাতে পালকির সঙ্গে চলেছে জনাচারেক পাইক। পথের দুধারে থাকা বড় বড় গাছগুলো আর মিশকালো ঘন জঙ্গলটার যেন আজ বড্ড তাড়াহুড়ো, যেন ইচ্ছে করেই বড্ড তাড়াতাড়ি অন্ধকার চাদরে ঢেকে ফেলতে চাইছে পথটাকে। তার মধ্যে সেই ঘন জঙ্গল থেকে জোরালো ঝিঁঝির ডাকে কান পাতা একেবারে দায়। পালকি চেপে কৃষ্ণপুরের জমিদারের নায়েব রক্ষিত মশাই চলেছেন বংশবাটিতে তার নিজের ভিটেতে। বেশ অনেক দিনই পেরিয়েছে, জমিদারি কাজকর্মে ব্যস্ততা থাকায় তেমন একটা ছুটি মেলেনি তার। তাই এবার জমিদারের কাছ থেকে দিন কয়েকের ছুটির আর্জি জানিয়েছেন। আগামীকাল দীপান্বিতা অমাবস্যায় বংশবাটি রাজবাড়িতে মায়ের বিশেষ পুজো পার্বণের পালা মিটলে নিজ ভিটেতে কিছুদিন কাটিয়ে ফের জমিদারি সেরেস্তায় নিযুক্ত হবেন তিনি। সঙ্গে নিয়েছেন কিছু গয়না আর বেশ কিছু টাকা কড়ি। সেরেস্তার কাজ মিটতে খানিকটা দেরি হয়ে যায়। এই সন্ধ্যায় পথ বিপদ সংকুল জেনে মনের জোর বাড়াতে জনাচারেক পাইককে সঙ্গে নিয়ে রওনা দেন বাড়ির পথে। মাঝপথের আগেই পাইকদের মধ্যে থেকে হঠাৎই থমকে দাঁড়ালো বিশু। চারিদিকের অবস্থা দেখে তখন তার বুকে কাঁপুনি শুরু হয়েছে। নায়েব মশাই, কইছিলুম কি, এই ভর সন্ধ্যেতে যাত্রা না করলেই নয়। সপ্তগ্রামের ওই পূবের ওই পথখানা খুব ভালো নয় যে। তা তো আপনার অজানা নয় নায়েব মশাই। হ্যাঁ, বাঘহাটি পেরোলেই তো তার ডেরা। আদার ঘনিয়েছে বেশ। পথে আবার ঠ্যাঙারেদের ভয় তো আছেই। বিশু, এত ভয় নিয়ে তোরা লেঠেলগিরি করিস কি করে বল দেখিনি? এই 8 জন মিলে মাত্র একজনকে রক্ষা করতে পারবি নে? সারাদিন গান্ডা পিন্ডা গিলছিস আর শরীর বানাচ্ছিস। ওরে, শরীরখানাকে একটু তো কাজে লাগা। নে কথা কয়ে সময় অপচয় করিস নে। কাল মায়ের পুজো, আমাকে আজই বাড়ি যেতে হবে। চল শিগগির। বিশুর কথাতে বেহারা ও বাকি পাইকরা মনে মনে সম্মতি জানালেও নায়েব মশাইয়ের কথার উপর আর কারো কথা বলার সাহস হয় না। অগত্যা পালকি চলতে থাকে গা ছমছমে অন্ধকারের মধ্যে দিয়ে। মাঝে মধ্যে হেমন্তের নরম বাতাস এসে গায়ে ঠেকে সকলের। বাঘহাটির মোড়টা কাছে আসতেই হঠাৎ বুড়ো অশ্বত্থ গাছটার তলা থেকে হেঁড়ে গলা ভেসে এলো। বুকটা ছ্যাঁত করে উঠল বিশুর। থমকে দাঁড়ালো পালকি। যা ভাবা ঠিক তাই। প্রথমটায় খানিকটা ভয় পেলেও মায়ের নাম জপে মনে সাহস আনে বিশু। আগে কৃষ্ণপুরের জমিদারের নায়েব মশাই। পালকি রকো। মুহূর্তের মধ্যেই সন্ডা মার্কা কৃষ্ণবর্ণ দস্যুর মতো কতগুলো ছায়ামূর্তি বেরিয়ে এসে ঘিরে ধরল পালকি। তারপর আচমকাই লাঠির আঘাতে ধরাশায়ী করে ফেলল পালকির এক বেহারাকে। মাটিতে পড়ে তার মাথা ফেটে ফিনকি দিয়ে বেরোতে থাকে ক্ষীণ রক্তের ধারা।
এমতাবস্থায় শুরু হলো দুপক্ষের মধ্যে লড়াই। ভাড়াদের বাকি 3 জন তখন ভয়ে রণে ভঙ্গ দিয়েছে। ডাকাত দল সংখ্যায় বেশি থাকায় এই অসম লাঠিযুদ্ধে শেষমেশ জিত হয় তাদেরই। এতক্ষণ ধরে চলা হাতাহাতি পালকির ভিতরে বসে ভালো মতোই টের পেয়েছেন রক্ষিত মশাই। ভয়ে তাঁর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মনে প্রাণে মায়ের নাম জপতে জপতে গয়না আর টাকার পুঁটলিটা আঁকড়ে ধরে একেবারে সিঁটিয়ে থাকেন পালকির ভিতরেই। হঠাৎই পালকির পাতলা ফিনফিনে পর্দাটা সরতেই কেঁপে ওঠেন রক্ষিত মশাই। বাইরে আসুন, বাইরে আসুন। বিশু পরে, ও ও বিশু, কেউ নেই, লাঠির গায়ে সব কটা আধমরা হয়ে পাইলেছে। নিন নিন, আপনিও এই বেলা বেরিয়ে আসুন দেখি। হ্যাঁ, রক্ষিত মশাইয়ের চোখ গোল গোল, শুকনো গলায় ঢোক গিলে চলেন অনবরত। মনে মনে ভাবলেন যে বিশুর কথাই হয়তো শোনাটা ঠিক হতো, কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। কি হলো, কথা কানে যায় না? ধমক শুনে গুটি গুটি পায়ে পালকির ভিতর থেকে বেরিয়ে এলেন রক্ষিত মশাই। স্নায়ুরোগীর মতো হাত পা ঠকঠক করে কাঁপছে তার। গয়না আর টাকা ভর্তি কাপড়ের থলেটাকে ট্যাঁকে গুজে হাত দুটো জোর করে ডাকাত দলের সামনে এসে দাঁড়ালেন। ওইসব জোর টোর করে কোনো লাভ নাই। আমরা সর্দার বুধো ডাকাতের দলের লোক। আপনার কাছে যা আছে দিয়ে দিন তাড়াতাড়ি। আমার কাছে কিছু নেই গো, কিছুই নেই। আমি তো জমিদারের কাছে কয়েকদিনের ছুটি নিয়ে নিজের বাড়ি যাচ্ছিলুম। কাল মায়ের পুজো যে। কিছু নেই কইলেই শুনছি। ওরে নায়েব বলে কি রে? সত্যি গো, কিছুই নেই। মিশে কইবেন নি? আপনাদের মতো মানুষগুলান ঠিক কি তা আমরা ভালো মতোই জানি। আর আপনার ধারে যে টাকা কড়ি আছে, আর এমন অনেক সোনা দানা গয়নাগাটি চুরি করে আপনি যে নিজের ঘরে পাচার করেন, সে খবরও আমাদের জানা। শুধু হাতে নাতে ধরবার অপেক্ষাতেই ছিলুম। নিন নিন, যা আছে সব দিয়া দিন। ওই পাপের টাকা আপনার ঘরে আর যাবে নে। বলেই ডাকাত দল রক্ষিত মশাইকে এমনভাবে ঘিরে ধরে যে তিনি শেষমেশ তাঁর ট্যাগ থেকে টাকা আর গয়নার থলে ডাকাতদের কাছে বের করতে বাধ্য হন। সময়টা অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ। রাজধানী কলকাতা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসিত উপনিবেশ। শাসনভারের দায়িত্ব গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের উপর। বাংলায় নবাবী শাসন ঘুচলেও জমিদারি শাসনে তেমন একটা ভাঁটা পড়েনি। রমরমিয়ে চলা এই জমিদারি শাসনে পিছন থেকে ছড়ি ঘোরাচ্ছিল স্বয়ং ব্রিটিশ রাজ ও কোম্পানি রাজ। মাত্র কয়েক বছর আগেই ঘটে গেছে ৭৬-এর মন্বন্তর। তার জেরেই বাংলা জুড়ে চলছে বিপুল অরাজকতা। আর এই অরাজক অবস্থার কারণেই বাংলার বিভিন্ন অঞ্চলে একে একে গজিয়ে উঠতে থাকে কুখ্যাত ডাকাত, ঠ্যাঙারে আর জলদস্যুদের দল। বেশিরভাগ জমিদারের লেঠেলরাই ছিল প্রকৃতপক্ষে ওই ডাকাত দলেরই লোক। এরা দিনে ভালো মানুষ সেজে থাকত, আর রাত হলেই তাদের মুখোশ খুলে গিয়ে প্রকাশ পেত আসল রূপ। বাংলার বিভিন্ন অঞ্চলে সামান্য কয়েকটা পুলিশ ফাঁড়ি থাকলেও সেগুলো জ্বলছিল প্রায় টিমটিম করে। থানার একজন দারোগা আর জনা কয়েক সেপাই দিয়ে এত বড় ডাকাত দলকে কবজা করার ক্ষমতা ছিল না কোনোভাবেই। দিনে কিংবা রাতে যে কোনো সময়ে পথে ঘাটে তো বটেই, এমনকি দোকানের কর্মচারী সেজে কাজ চাওয়ার অছিলায় বা গৃহস্থ বাড়িতে কখনো কাজের লোকের অজুহাতে, কখনো ফেরিওয়ালা সেজে বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকাতি করে ঠিক বেরিয়ে যেত। গ্রামগঞ্জ থেকে মফস্বল শহর, বাংলার সমস্ত অঞ্চল ছেয়ে গিয়েছিল এই ডাকাত দলে। ধনী ব্যবসায়ীরা কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, এই সবই ছিল ডাকাতদের নখদর্পণে। আর এই খবর দূত মারফত পৌঁছে যেত সর্দারের কাছে। রাত নামলেই তাদের নির্দিষ্ট ডেরায় সকলে এসে হাজির হতো। প্রতিষ্ঠিত কালীমূর্তিকে পুজো করে আলোচনা শেষে তারা বেরিয়ে পড়ত লুটপাটের উদ্দেশ্যে।
সে সময় সপ্তগ্রামের কৃষ্ণপুর থেকে বংশবাটি বা অধুনা বাঁশবেড়িয়া যেতে হলে দুটো পথ খোলা ছিল, এক স্থলপথ, আরেকটা জলপথ। জলপথে সরস্বতী নদী হয়ে গঙ্গায় প্রবেশ করা যেত অবাধেই। সন্ধে হয়ে আসছে দেখে জলদস্যুদের আক্রমণের ভয়ই একরকম রক্ষিতমশাই স্থলপথে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু এমন ভাগ্য বিপর্যয় ঘটবে তা তাঁর কল্পনাতীত ছিল। সামান্য পাইকের কথা তখন গুরুত্বহীন। তোমরা যা পাবার তা তো পেয়েই গেছো, আর তো কিছুই নেই আমার কাছে। এবার আমায় ছেড়ে দাও। ওরে কি কইছে রে, হ্যাঁ? নায়েব মশাই কইছে কিনা সেরি দিতে, হ্যাঁ? আপনারে যে ছাড়বনি নায়েব মশাই, মানে আপনারে যে যেতে হবে আমাদের সঙ্গে। কোথায় নিয়ে যাবে তোমরা? সর্দারের ডেরায় তিনি যে অপেক্ষা করছেন। ওই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওদিকে দেরি হচ্ছে যে, নায়েব মশাই রে তোল পালকিতে। ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত প্রয়াগরাজে 3 নদীর সঙ্গমস্থল ত্রিবেণী, অর্থাৎ যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3 নদী একত্রে মিলিত হয়ে যুক্তবেণী রূপে বয়ে চলেছে। পুরাণ মতে এই ত্রিবেণীতে সরস্বতী যমুনার নিচ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে অন্তঃসলীলা অবস্থায়। এই পুণ্যতোয়া গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলিত প্রবাহ একসময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার সপ্তগ্রামের নিকটবর্তী পুণ্যতীর্থ ত্রিবেণীতে এসে 3টে ভিন্ন দিকে মুক্ত হয়ে মুক্তবেণী নামে বয়ে যেত। আজকের কলকাতা তখনও প্রসিদ্ধ মহানগরী রূপে জন্ম নেয়নি। বাংলাতে তখন প্রসিদ্ধ মহানগরী রূপে ছিল 7টা গ্রাম মিলে 7 গাঁও বা সপ্তগ্রাম। বিভিন্ন সময়ে সুলতানি, তুঘলক, মুঘল থেকে চীনা পর্যটক, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, পারসি, তুর্কি, আরবি বণিকরা বাণিজ্য করতে আসতেন এই সপ্তগ্রাম বন্দরে। তাঁদের পদধূলিতে সে সময়ের সপ্তগ্রাম হয়ে উঠেছিল এক সমৃদ্ধশালী বাণিজ্য ঘাঁটিও। আদিগঙ্গার একটা শাখা তৎকালীন ফরাসডাঙ্গা ও গৌরহাটি, যা বর্তমানে চন্দননগর ও ভদ্রেশ্বর, এর মাঝে একটা খালের সঙ্গে যুক্ত ছিল, যার অপর দিকের শাখাটা সরস্বতীর নদীর সঙ্গে যুক্ত হয়ে সপ্তগ্রাম বন্দরের কাছে এই ত্রিবেণী সঙ্গমে যমুনার সঙ্গে মিলিত হয়েছিল। এই যমুনা আরও পূবে বাঁক নিয়ে ইছামতির সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছিল। এই বিশাল আকার নদী পথেই সেই সময় বাণিজ্য চলত রমরমিয়ে। অতীতের এই প্রাচীন ভৌগোলিক সীমানা, নাগরিক বৈভব, ঐতিহ্য ইত্যাদি সমস্ত কিছুই আজ শুধু কাহিনী হয়ে ইতিহাসের পাতার ভাঁজে স্থানটুকু দখল করে রয়েছে মাত্র। কালের নিয়মে যমুনা সম্পূর্ণরূপে বিলুপ্ত এখন পশ্চিমবঙ্গের বুক থেকে। পলি ঘনীভূত হয়ে সরস্বতী শুকিয়ে গিয়ে বর্তমানে অতি সংকীর্ণ খালের চেহারা নিয়ে বেঁচে আছে মাত্র। তার বুক দখল করেছে জমাটি কচুরিপানা। একমাত্র ভাগীরথী হুগলি স্বমহিমায় টিকে থেকে বাংলার বুকের ওপর দিয়ে বয়ে চলেছে আপন গতিতে। একসময় সুপ্রশস্ত সরস্বতী নদীর নাব্যতা কমতে থাকায় জাহাজ চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়। বাণিজ্যের অবনতি ঘটতে থাকে ধীরে ধীরে। ভাগ্যের করুণ পরিহাসে ঐতিহ্যপূর্ণ সুপ্রাচীন সপ্তগ্রাম বন্দর তার জৌলুস হারিয়ে নাম গোত্র পরিচয়হীন হয়ে গুরুত্বহীন হয়ে যায়। বংশবাটি অর্থাৎ বাঁশবেড়িয়া ও ত্রিবেণী দুটো পৃথক ছোট শহরে পরিণত হয়। তবে পরবর্তীকালে কলকাতা মহানগরীর বিকাশ ও উত্থানে সপ্তগ্রামেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে বাংলায় বিপুল অরাজকতার সময় ত্রিবেণী সঙ্গম মুক্তবেণীর তীরে বাণিজ্য নগরী সপ্তগ্রামের এক গ্রাম বাসুদেবপুরে ছিল বাংলার অন্যতম ডাকাত সর্দার বুধো ডাকাতের আস্তানা। তখনকার ছোট্ট বাসুদেবপুর এখনকার মতো ইট পাথর কংক্রিটে বাঁধানো ছোট্ট শহর ছিল না, ছিল জঙ্গলাকীর্ণ এক দুর্গম পরিবেশ। সেই জঙ্গলে ঘেরা বুধোর ডেরার কাছাকাছি রাতে কেন, দিনের আলোতেও কোনো মানুষ পা রাখার সাহস পর্যন্ত পেত না। মুক্তবেণীর কূলে জঙ্গলাকীর্ণ জায়গায় গম্বুজাকৃতির ছোট্ট একচালার দক্ষিণা কালিকার মন্দির প্রতিষ্ঠা করেছিল বুধো ডাকাত স্বয়ং।
রাস্তা দিয়ে যাওয়া কোনো মানুষকে ধরে বেঁধে রাখত তার দল। পবিত্র গঙ্গায় স্নান সেরে সন্ধ্যার পর পুরোহিতকে ডেকে এনে ঢাক ঢোল বাজিয়ে নরবলি চড়িয়ে ল্যাটা মাছের ভোগ সহযোগে মায়ের পুজো দিয়ে সেই বলি দেওয়া দেহ মন্দিরের সামনের পুকুরে ভাসিয়ে দিত তারা। তারপর মহাপ্রসাদ খেয়ে সিদ্ধি লাভের জন্য মা সিদ্ধেশ্বরী কালীমায়ের ধ্বনি দিয়ে বেরোত ডাকাতির উদ্দেশ্যে। বুধো ডাকাতের এই ডেরায় আনাগোনা ছিল বাংলার আরেক কুখ্যাত ভয়ঙ্কর ডাকাত সর্দার রঘু ডাকাতের। পালকি থেকে রক্ষিত মশাইকে বের করে বাহুবলে টানতে টানতে বুধোর দল এনে ফেলে মোটা গাছের কাটা গুঁড়িটার কাছে। চারিদিক নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন, চোখে ঠাহর হয় না কিছুই। অবশ্য ডাকাত দলের কাছে এই অন্ধকারটা গা সওয়া। অন্ধকারের মধ্যে গম্বুজাকৃত এক চূড়া বিশিষ্ট ছায়ার মতো দাঁড়িয়ে থাকা মন্দিরটার দুপাশে জ্বলছে দুটো মশাল। আশেপাশে আলোর আর কোনো চিহ্ন মাত্র নেই। রক্ষিত মশাইয়ের গলা ততক্ষণে শুকিয়ে কাঠ। ভয়ে ভয়ে উপরে তাকালেন তিনি। হাতখানে কুঁচুতে কিছু একটার উপর বসে আছে ঘোর তামাটে বর্ণের প্রকাণ্ড চেহারার এক ছায়ামূর্তি। তার হাতে ধরা হুঁকোর কলকে। পাঁচু, যোগু, যা মা গঙ্গার পবিত্র জলে নারে চান করাই, শুদ্ধ রক্তবস্ত্র পরাই নিয়ে আয়। আগে হ্যাঁ সর্দার। আমার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি, এবার আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। আপনারে ছেড়ে দেওয়ার জন্যই আনা হয় নাই নায়েব মশাই। মায়ের সামনে বলি চড়াই, মায়ের প্রসাদীর জন্য আনা হয়েছে। মায়ের নাম নিয়ে নিজের পাপ ঢাকা যায় না নায়েব মশাই। মায়ের নাম করি যে গয়না আপনি নিয়েই ছিলেন, ওর কতটুকুন যে মায়ের গায়ে চড়ত তা তো মাই জানেন। আরে যা তোরা, নায়েব মশাইকে শুদ্ধ করি আন মা গঙ্গার জলে। প্রহরের সময় যে ঘনাই এলো, আজ যে শুভ তিথি ভূত চতুর্দশী, মেলা কাজ পড়িয়াছে। যা 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 যা। বলেই বুধো ঘাড় ঘুরিয়ে হুঁকোর কলকেতে সুখ টান দিতে লাগল। সর্দারের আদেশ মতো যোগুরা রক্ষিত মশাইকে বাহু বলে ধরে নিয়ে গেল ত্রিবেণীতে। বুধোর মুখে থাকা কলকের মৃদু ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে হেমন্তের হিমেল বাতাসে ধীরে ধীরে মিশে যেতে লাগল। চতুর্দশীর বিশেষ পুজো শেষে বলিদানের পর রীতি অনুযায়ী রক্ষিত মশাইয়ের দেহ ওরা ভাসিয়ে দিল মন্দিরের পিছনের পুষ্করিণীতে। জয় মা। মায়ের পায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম ঠুকল সবাই। এরপর কালীমায়ের কাছে নিবেদিত ল্যাটা মাছের ভোগ ও কারণ বাড়ি পান করে মায়ের নামে ধ্বনি দিতে দিতে বেরিয়ে পড়ল নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে। জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। বাংলার বুকে ত্রাস সৃষ্টি করা এই কুখ্যাত বুধো ডাকাত কিন্তু গরিবদের উপর হামলা করত না, লুট চালাতো গরিবদের থেকে নিংড়ে নিয়ে আখের গোছানো ধনী বিত্তশালীদের উপর আর তাদের সম্পত্তির উপর। বরং লুঠে আনা জিনিস বিলিয়ে দিত অঞ্চলের গরিব মানুষদের। বুধোর এই স্বভাবে সে তাদের কাছে ছিল ভগবান স্বরূপ। এই বুধোর তিন কুলে কেউ ছিল না। অল্প বয়সে বাপ মার মৃত্যুর পর তার আত্মীয় স্বজনেরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বড়লোকদের শিক্ষিত ভদ্র সমাজে সে স্থান পায় না। একই মন্বন্তরের জেরে বেশ কয়েক বছর ধরে কর্মহীনতা, অনাহার, কষ্ট, তারপর দিনের পর দিন শুধু অবহেলা, বঞ্চনার শিকার, সততার কোনো স্থান না পাওয়া। তাই বুধো আর সমাজের ভালো মানুষটি হয়ে থাকতে পারল না, বেছে নিল এই ডাকাতি পেশা। বুধোর মতো ডাকাতেরা বড় লোকদের সমাজে কুখ্যাত নামে পরিচিত হলেও মর্ম বুঝত গরিবের, গরিবরাও তাকে বুঝত। বলি রাত তো হচ্ছে,
ঠান্ডাও তো কম পড়ে নাই, মানুষগুলার কি শীতও লাগে না, চাহিদার আর শেষ নাই। পেন নামের এত ঘটা যে কিসের তা কি আর বুঝি নে। এ পুটে গলা নামিয়ে শোন, চাহিদা যে প্রত্যেকেরই হয় রে, আমাদের কি চাহিদা নাই? ভিড় না কমা অবধি অপেক্ষা যে করতেই হবে রে। দীপান্বিতা অমাবস্যা পেরিয়েছে প্রায় 1 মাস। পঞ্চম ঋতুর সঙ্গী উত্তরের হিমেল বাতাস বইছে শিরশিরিয়ে। দিগন্তে সূর্য ঢলে পড়েছে অনেক আগেই। গ্রামগঞ্জের পরিবেশে অন্ধকারের ঘোলাটে চাদরে জড়িয়ে থাকা বৃহদাকার বৃক্ষসারি যেন বলছে এই সন্ধ্যাকালের প্রহরকে গভীর রাত বলে মনে করতে। প্যাঁচার রব আর ঝিঁঝির ডাকে কান পাতা দায়। থেকে থেকে শ্মশানের দিক থেকে ভেসে আসছে শিয়ালের মরা কান্না। এরই মধ্যে স্রোতের অনুকূলে ভেসে আসা ছিপ নৌকা দুটো এসে বাঁধল জগদ্দলের ঘাটে। জল থেকে বেশ খানিকটা তফাতে ঘাটের উপরে অশ্বত্থ গাছটার নিচে ছাই ভস্য মাখা এক জটা জুটোধারী সাধু ধুনি জ্বালিয়ে পদ্মাসনে উপবিষ্ট হয়েছেন। তাঁর দুচোখ বোজা, পরনে সূক্ষ্ম রক্তবস্ত্র, তাঁর বাঁ দিকে নরম মাটিতে গাঁথা জবার মালা জড়ানো একটা ত্রিশূল। ত্রিশূলের ত্রিফলা লেপার রাঙা সিঁদুরে। সাধুকে দেখে মনে ভক্তি জাগ্রত হয়। দিনের বেলায় এই চত্বরে সাধুর কাছে মানুষজন যে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য এসেছিল তা সাধুর সামনে থাকা গোটা কয়েক ফলমূল দেখলেই বেশ অনুমান করা যায়। এখন আধার নেমেছে, তাই সাধারণ মানুষের আনাগোনাও কমেছে। তবে শ্মশানে আগত কেউ কেউ মাঝে মধ্যে এসে সাধুকে প্রণাম ঠুকে যাচ্ছে। একসময় সাধুর কাছে ভিড় কমতে ছিপ নৌকা দুটো থেকে নেমে দুজন ঘাটে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করল সাধুকে। সাধু বোজা চোখেই তার মুদ্রাকৃত ডান হাতটা উঠিয়ে উপরে তুলে দুজনকে আশীর্বাদ করলেন তাঁর স্নেহের পরশে। প্রণাম সেরে আগন্তুকদের মধ্যে থেকে পাঁচু করজোড়ে বসল। বাবা, বাবা, আপনার এখানে আসার খবরখানা পেয়ে চলে এলুম। আমরা সর্দার বুধো ডাকাতের দলের লোক আছি বটে, তাই দিনের আলোয় লোকের সামনে আসেনি কো। বাবা, শুনেছি আপনার নাকি অনেক ক্ষমতা, আমাদের একটু দয়া করুন বাবা। বাবা, আমরা ডাকাত আছি বটে, কিন্তু গরিবের পেটে ছুরি মেরে নাকো। যারা গরিবের পেটের ভাত মেরে নিজেদের আকের গোছাচ্ছে। সবটা জানি আমি, বুধোর কর্মকীর্তি আমি শুনেছি। আপনি আপনি সব জানেন বাবা? রে উনি সাক্ষাৎ সাধক আছেন রে পুঁটে, তুইও যেমন। নিজেদের লক্ষ্যে এগিয়ে যা তোরা, মা তোদের সঙ্গেই আছে। জয় মা, জয় মা, জয় মা। পাঁচু আর পুঁটে ভক্তি ভরে সাধুর পায়ের কাছে আবারও সাষ্টাঙ্গে প্রণাম ঠুকল। তারপর উঠে এদিক ওদিক চেয়ে দেখল শ্মশানে শবদেহ দাহ করার কাজে আর যে কজন মানুষ আছে তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত। কাছাকাছি তেমন একটা কেউ নেই। আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন বাবা। সর্দার আমাদের কয়ে দিয়েছেন আপনি যেন সময় করে ডেরায় এইটিবার আপনার পদধূলি দেন, তাহলে আমরা ধন্যী হব বাবা, ধন্যী হব। মায়ের এই যে আশীর্বাদী ফুল দিলাম, এটা তোদের সর্দারের হাতে দিস। এখানে আর থাকিস না, যা যা, এখনই যা। সাধু ত্রিশূলে থাকা রাঙা জবা সিঁদুরে মাখিয়ে নিজের কপালে ঠেকিয়ে দুজনের হাতে দিলেন। পাঁচু আর পুঁটে প্রণামী ফুল হাতে নিয়ে আরও কিছু বলতে গেলে সাধু আশীর্বাদী মুদ্রার ভঙ্গিতে তার ডান হাত তুলে ফের চোখ বুঝলেন। ওরা আর কথা না বাড়িয়ে কপালে হাত ঠুকে উঠে পড়ে। ছিপ নৌকা দুটো আবারও ভেসে চলল গঙ্গার বুকে, ঠিক যেদিক থেকে এসেছিল সেদিকেই। নৌকাতে বসে পাঁচু অনুভব করে সাধুর দেওয়া আশীর্বাদী ফুলের সঙ্গে যেন আরও একটা কিছু হাতে ঠেকছে। জ্বলন্ত লণ্ঠনটার কাছে হাতটা রাখতেই চোখে পড়ল হাতের তালুতে সিঁদুর মাখা ফুলের সঙ্গে রয়েছে একটা শুকনো অশ্বত্থ পাতা। বেশ অবাক হয় পাঁচু। ফুলটা ট্যাঁকে গুজে পাতাটা মেলে ধরল লণ্ঠনের আলোয়। শুকনো পাতার উপর সিঁদুর দিয়ে লেখা, জগদ্দলের শম্ভু মহাজন লোকটা সুবিধের নয়। পাতার উপর লেখাটা দেখে পিছন ফিরে দূরে অন্ধকারে মিশে যাওয়া ঘাটের দিকে তাকিয়ে সামান্য হেসে সে প্রণাম ঠুকল আবারও।
তখন দিনের শেষ প্রহর। সূর্যের রং ঢালা রক্তিম আভায় পশ্চিমের অসীম যেন লাজে রাঙা, সঙ্গে অঘ্রাণের নতুন শীতে নদীকূল জুড়ে বিরাজ করছে এক নিবিড় আড়ষ্টতা। ঘাটগুলো শুনশান, সাধারণ মানুষজন আনাগোনার পাট চুকিয়েছে দিনের আলো থাকতেই। ইতিমধ্যে কিছু জেলে নৌকা হাজির হলো গঙ্গার বুকে। এরপর নৌকার মধ্যে থেকে কয়েকজন নিজেদের লাল গামছাগুলো উঁচু করে মেলে ধরল হাতে। সাধারণ চোখে দেখলে মনে হবে মাঝিরা তাদের গামছা হাতে মেলে ধরে নদীর হাওয়াতে শুকোনোর চেষ্টা করছে বুঝি, কিন্তু আদতে তা নয়। এ হলো সংকেত বিনিময়, যার মাধ্যমে ওরা জানান দিচ্ছিল দূরে আরেক মাঝি নৌকার দলকে। ওই মাঝি নৌকার মানুষগুলো এই সংকেতে বুঝে নিল উদ্দেশ্য। বুধ ওই সাধুর দেওয়া অশ্বত্থ পাতার লেখা মতো শম্ভু মহাজনের বাড়ি লুঠের জন্য দলবল নিয়ে রাত্রির প্রথম প্রহরে হাজির হলো গঙ্গায়। রাত দুপুরে হবে তার এই লুঠতরাজের কর্মকাণ্ড। রাত্রি নামলে সময় মতো জেলে ও মাঝি নৌকাগুলো থেকে দলের সকলে নেমে তীরের একটা নির্জন জায়গায় বসে তাদের গভীর আলোচনা চালালো। তারপর বুধর কথা মতো সকলে দুটো দলে ভাগ হয়ে চলল শম্ভু মহাজনের বাড়ির দিকে। শম্ভু মহাজন জগদ্দলের নামকরা ধনী ব্যবসায়ী। জমিজমা আছে বিস্তর, তবে আড়ালে চরম সুদখোর। মন্বন্তরের আবহ কাটলে শুরু করে এই চড়া সুদের ব্যবসা। চরম দুর্ভিক্ষের সুযোগ নিয়ে সকলকে চড়া হারের সুদে টাকা ধার দিতে থাকে লোকটা। সেই টাকা আবার কড়ায় গণ্ডায় অতিরিক্ত বাড়তি সুদে লেঠেলদের দিয়ে আদায়ও করে। আর কেউ সেই টাকা শোধ না দিতে পারলে লেঠেলদের দিয়ে গরিব মানুষগুলোকে মারধর করে তার জমিতে বেগার খাটায়। মাঝরাতে দোতলা বাড়িটার দক্ষিণ কোণ থেকে হঠাৎই হেঁড়ে গলার রব ভেসে আসতেই মহাজনের লেঠেল পাইক সজাগ হয়ে প্রস্তুত করল নিজেদেরকে। মুহূর্তের মধ্যেই একদল দস্যু শম্ভু মহাজনের বাড়ির প্রধান ফটকের কাছে এসে ঝাঁপিয়ে পড়ল লেঠেলদের উপরে। দুপক্ষের মধ্যে শুরু হলো তুমুল লাঠিযুদ্ধ। ওদিকে বুধর আরেক দল পরিকল্পনা মতো রণ পায়ে ভর করে উঁচু পাঁচিল পেরিয়ে দ্রুত ঢুকে পড়ে বাড়ির অন্দরমহলে। শম্ভু মহাজন শোয়ার ঘরে একাই নিদ্রাচ্ছন্ন ছিল নিশ্চিন্তে। আচমকা একটা আওয়াজে তার ঘুম গেল ভেঙে। চোখ খুলতেই দেখে প্রকাণ্ড পেশিবহুল তামাটে বর্ণের একজন তার গলায় ধরে আছে বর্ষার তীক্ষ্ণ ফলা। পাশে দাঁড়িয়ে বল্লম ও লাঠি হাতে আরও জনাকয়েক দস্যু আকৃতির মিশকালো জল্লাদি চেহারা। প্রত্যেকের কপালেই বাঁধা লাল কাপড়ের ফেট্টি ও সিঁদুর তিলক। বুধর পাশে দাঁড়িয়ে পুটে যোগুরা শম্ভু মহাজনের দু হাত শক্ত করে চেপে ধরেছে। হঠাৎই চোখের সামনে ঘরের মধ্যে এত ভয়ঙ্কর মানুষ দেখে তার অবস্থা তখন একেবারে শোচনীয়। যেখানে যেখানে টাকা করি সোনা দানা যা যা রাখছিস সব জায়গাগুলোর নাম বল, তাইলে গলায় যেটা ঠেকায় রাখছিস সেটা ঢুকায় দিব একারে। আমি আমি কিচ্ছুটি জানি নে, কোনো জমানো টাকা পয়সা কিছুই নেই আমার কাছে। কে তোমরা? বুধর নাম শুনছিস? আমি বুধ ডাকাত, তোর জম বটে। নামটা শোনা মাত্রই শম্ভু মহাজনের সারা গা সিক্ত হয়ে উঠল বিন্দু বিন্দু ঘামে। সে শুনেছে বুধর ভয়ঙ্কর কীর্তির কথা। সেই বুধ আজ স্বয়ং সশরীরে তার সামনে এসে হাজির। প্রথমটায় অস্বীকার করলেও প্রাণের ভয়ে তার আত্মসাৎ করা টাকার সন্ধান বুধকে জানাতে বাধ্য হয় শম্ভু মহাজন। সিন্দুক দেরাজ খুলে একের পর এক টাকা ও গয়নার থলেগুলো নিয়ে শম্ভু মহাজনের হাত পা ও মুখ চোখ কাপড়ে বেঁধে তাকে পাঁজা কোলা করে নিয়ে চম্পট দিল বুধর দল। রাত তখন অনেক। ভাঙা চাঁদের মরা আলো ছড়িয়ে যাচ্ছে জলের ঢেউয়ের উপর। বেশ কয়েকটা ছিপ নৌকা দুর্ভেদ্য গহীন অন্ধকার ভেদ করে জল কাটিয়ে স্রোতের টানে ফিরে চলল তাদের গন্তব্যের দিকে। এক একটা নৌকায় বোঝাই তাদের লুঠের মালপত্র। বুধর নৌকায় হাত মুখ বাঁধা অবস্থায় শম্ভু মহাজন বসে। ত্রিবেণীর মুখে এসে ছিপ নৌকাগুলো তাদের গতি খানিকটা কমালো।
বুধ ও তার অনুচরেরা প্রত্যেকে গঙ্গার পশ্চিম তীরের দিকে তাকিয়ে তাদের প্রধান ডেরায় অধিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালীমাকে স্মরণ করে প্রণাম ঠুকল। একটু পরে ফের ছিপনৌকাগুলো আরও ডাঁয়ে বাঁক নিয়ে গতি বাড়িয়ে পৌঁছল যমুনা নদীতে। যমুনার কোলবে অনেকটা এগোনোর পর যখন একটা ঘাটের কাছে এসে তাদের গতি ধীর হলো, তখন উষালগ্ন আগত। তখনও পূবের নতুন আলো প্রস্ফুটিত হয়নি। যে ঘাটের কাছে এসে নৌকাগুলো বাঁধল তার নাম হ্যারেন সাহেবের ঘাট। একসময় অত্যাচারী নীলকর হ্যারেন সাহেব এখানেই তার নীলকুঠি বানিয়ে গরিব চাষিদের উপর জুলুম চালাতেন। তার নামানুসারেই এই ঘাটের নামকরণ। তবে এই সময় এই অঞ্চলের শাসনভার নীলকর রবার্ট সাহেবের হাতে। দেখিস সাবধানে, বিষাক্ত সাপ খোপেদের বাস, আর যেন কোনো বিপদ বাঁধাই না বসিস, তখন আর এক কেলেঙ্কারি। কি যে কোন কর্তা, বিপদের সঙ্গে নিয়েই যে মুদের বাস, আপনি চিন্তা করবেন নি। ওই মা ছাড়া আর থাকার মধ্যে যে তোরাই আসিস, আমার আর কে আছে বল? তোরাই যে আমার শহরে, তোদের কিছু হলে আমি যে ঠিক থাকতে পারি না, চিন্তা তো হবেই। জানি সর্দার, আমাদেরও তো মা আর আপনি ছাড়া কেউ নাই, বলুন, কেউই নাই। ওই সময় আপনি যদি আমাদের উদ্ধার না করতেন, মাথার গোজার ঠাইটুকু না দিতেন, আমরা কোথায় যে যেতুম আমরা জানি না। মরা ছাড়া আর কোনো কোনো পথ খোলা ছিল না বাবা, কোনো পথ খোলা ছিল না বাবা। এই ফের ওসব কথা, বুধর দলে নাম লিখিয়েছিস, মায়ের নামে শপথ নিয়েছিস, ভুলে গেছিস সেসব? পিছে ফেলে আসার কথা ফের কেন তুলছিস? কইছি না ওসব কথা মুখে আনবি না কখনো। আর আমি কে উদ্ধার করার? ঠাঁই জোগানোর আমি কেউ না রে। মা তার ছেলে পিলেদের তার কাছে ঠাঁই দিয়েছেন। সমাজে তখন তাদের পরিস্থিতি শোচনীয়। দিন এনে দিন খেয়ে মাথা উঁচু করে সংসার পরিবারকে সুস্থ শান্তিতে সৎভাবে বাঁচিয়ে রাখার রসদটুকু যখন হারিয়ে ফেলেছিল তারা, পরিবার, মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যাকে হারিয়ে যখন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেও নিজের অস্তিত্ব সংকটের মুখোমুখি এসে পড়েছিল, তখন একই অসুখে ভুক্তভোগী এই বুধই তাদের দিকে হাত বাড়িয়ে দেয়, আশ্রয় দেয় তার ডেরায়, মায়ের কোলে। নৌকা থেকে লুণ্ঠিত মালপত্র একে একে নামিয়ে বুধর কথা মতো এই জঙ্গলের আরেক গুপ্ত ঘাঁটিতে সেগুলো লুকিয়ে রাখল সবাই। জায়গাটা উলুখাগড়ার জঙ্গলে ঠাসা হওয়ায় কারোর নজরে পড়ে না তেমন, তাই লুঠের মালপত্র বুধ প্রথমে এখানে এনে লুকিয়ে রাখে, তারপর ধীরে ধীরে সুযোগ বুঝে সুবিধা মতো বিক্রি করে চক্রদহের বাজারে। চাকদার বাজার থেকে কিছু কম্বল আর শাল কিনবি, কাল অমাবস্যা। মায়ের পূজা শেষে সামনের গায়ের মানুষগুলারে সেগুলো ভাগ করে দিবি, কেউ যেন বাদ না যায়। তবে সাবধান, ওই গোরা সিপাহীদের নজর এড়িয়ে। আর শোন, ওই হারামজাদা মহাজন রে আজই মায়ের পায়ের কাছে নিয়ে ফেলবি। কাল অমাবস্যার রাতে মায়ের সামনে ওর বলি ছড়াবো। তার কইতে সর্দার। রাত নামল। জগদ্দলের ঘাটে এসে ঠেকল দুটো ছিপ নৌকা। চারপাশে অমাবস্যার নিকষ অন্ধকার। ঝিঁঝি আর শিয়ালের ডাকে কান পাতা দায়। পুঁটে আর পাঁচুকে নিয়ে বুধ এসে দাঁড়ালো ঘাটের উপর। যিনি তার এত বড় উপকার করেছেন তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করবে সে, কিন্তু কোথায় তাদের সেই নমস্য ব্যক্তি? কেউ কোথাও নেই। আজ ঘাট একেবারে শূন্য, শুধু শ্মশানের দিকে চিতার আগুনটুকু জ্বলছে মাত্র। অবাক হলো বুধরা। ভায়া, ওই ঘাটের কিনারায় যে সাধু বাবা বসে ধ্যান করত, সকলে আসতো তার ধারে। ওনারা তো দেখছি নে, কালো তো ছিলেন, গেলেন কোথায় বলতে পারো?
না কর্তা, মোরাও তো আজ ভোর থেকে দেখছি নে তাকে। কাল রাতে অবশ্যই দেখেছিলুম, কিন্তু আজ ভোর থেকেই। সে রাতে ওই পাষণ্ডটার খবর যিনি তোদের দিয়েছিলেন, তিনি যে সে সাধু নন রে। তিনি নিশ্চয়ই কোনো মহাযোগী। উনি হাত দেখা দেবেন না রে, উনি হাত দেখা দেবেন না। এই যে মায়ের ইচ্ছে রে, তাকে দিয়ে খবরখানা দেওয়ার ছিল আমার ধারে। পেন নাম নিন বাবা, পেন নাম নিন, এ অধমের পেন নাম নিন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রাত তখন দ্বিতীয় প্রহর। পুষ্করিণীর পাশের জঙ্গল থেকে রোজকার মতোই ভেসে আসছে পেঁচা, ঝিঁঝি আর থেকে থেকে শিয়ালের ভয়ঙ্কর কান্নার শব্দ। মন্দিরের দরজার মুখে পাহারাদারের মতো বড় বড় মশাল দুটো আজ নিভন্ত। মায়ের মৃন্ময়ী মূর্তির সামনে রুক্ষ চেহারায় বসে বুধো। সামনে একটা মৃত প্রদীপ জ্বলছে টিমটিম করে। আর কোনো আলোর রেখা নেই কোথাও। ওই ক্ষীণ শিখার আলোয় বুধোর মুখে ভেসে উঠেছে ক্রূরতার ছায়া। চিন্ময়রূপী কালো মৃন্ময়ী ত্রিনেত্রের দিকে রক্তাভ হিংস্র দৃষ্টিতে চেয়ে রয়েছে বুধো, যেন সে যে কোনো মুহূর্তে তার অন্তরের ক্রোধাগ্নির স্ফুলিঙ্গ ফলা নিক্ষেপ করবে তার মায়ের উপর। হলোও তাই। এত পাষাণ তুই, এত পাষাণ! ভালোর মূল্য নাই তোর কাছে? তুই নাকি মা? মা তুই? সি! ঘন ঘন নিঃশ্বাস ফেলে ফুঁসতে ফুঁসতে একসময় সে উঠে দাঁড়ায়। তারপর মায়ের হাতের পিতলের খাঁড়াটা সবেকে নিজের হাতে তুলে নেয়। মা হয়েছিস? মা? না 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 না, তুই মানুষ। যে মা সন্তানের ভালো চায় না, সে আবার মা কিসের? আজ তোর ছেলের হাতেই মরবি তুই। বলেই বুধো পিতলের ধারালো ভারী খাঁড়ার এক কোপ বসায় মায়ের মূর্তির বাঁ কাঁধ লক্ষ্য করে। মর পাশানি, মর পাশানি, মর! ভারী ধারালো খাঁড়ার প্রচণ্ড আঘাতে মূর্তির কাঁধের অংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় মুখের একাংশ। হঠাৎ হলো কি বুধোর? এমন আচরণ তার মায়ের প্রতি? যে মা তার সব, মনের সাহস, হৃদয়ের শক্তি, হৃদমাঝারে অষ্টপ্রহর জপে চলে যার নাম, একাত্ম হয়ে যার আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়, তার প্রতি এত বিরূপ মনোভাব? অনুভূতি বড় অদ্ভুত এক আসক্তি। ভালোবাসা, বিশ্বাস যার উপরে যত বেশি, দখলদারি, অধিকারত্বের পাল্লার ভারও তার দিকে ততই বেশি। সমাজ বহির্ভূত হয়ে সমাজের মন্দ দিকে থেকেও যখন সে অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে চাইছে, সেখানে তার আর কোনো পিছুটানি নেই। কেবল আছে নিঃস্বার্থে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে শোষিত মানুষদের পাশে দাঁড়ানো। সব দেখেও মা তার সন্তানদের এত বড় ক্ষতি করে বসল। রাগ, অভিমানের আঘাতে তীব্র মানসিক অবস্থার অনুভূতিকে সংযম করতে পারল না বুধো। তার চোখে মা ধরা দিল বৈরিতা রূপে। ফলস্বরূপ রোষের তীক্ষ্ণ ফলা নিক্ষিপ্ত হল তার বিশ্বাসের ওপর, তার ভালোবাসার ওপর, তার মায়ের ওপর। শম্ভু মহাজনের বাড়ি লুঠের পর অমাবস্যার রাতে জগদ্দলের ঘাট থেকে ফিরে এসে মায়ের পুজো ও বলির সমাপ্তি হলে সোল্লাসে পরম আনন্দের সঙ্গে ধ্বনি দিচ্ছিল বুধোর দল। পরদিন ভোরে তাদের পূর্ব পরিকল্পনা মতো চক্রদহে হ্যারেন সাহেবের ঘাটের কাছে ঘাঁটিতে বসে যখন বুধো শীতের পোশাক বিতরণ করছে গাঁয়ের দরিদ্র মানুষদের, তখনও সে কিন্তু আন্দাজ করতে পারেনি অশনি সংকেতের কথা। বুধোর এই দানের কথা ঠিক পৌঁছে যায় দারোগার কানে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভিড় জমতে শুরু করলো বুধোর ঘাঁটিতে। জায়গাটা লোকালয় থেকে কাছেই। মানুষগুলো একে একে বুধোর হাত থেকে খুশি ভরে নিতে থাকলো টাকা কড়ি ও পোশাক এবং প্রাণ ভরে আশীর্বাদ করলো বুধোকে।
ভিড়ের মধ্যে মিশে থাকা ছদ্মবেশী পুলিশ চৌকিদারের চর বুধোর সামনে এসে তারই হাত থেকে দান সামগ্রী হাতে তুলে নিল। তারপর জনসাধারণের মাঝে মিশে গিয়ে কখন যে উধাও হয়ে গেল তা বুধোর দলের কেউ তো দূরে থাক, বুধো নিজেও ঘুণাক্ষরে টের পেল না। কিছুক্ষণের মধ্যেই হঠাৎই গর্জে উঠল বন্দুকের নল। বিকট প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল নদীর ওপার পর্যন্ত। চৌকিদার বাহিনী এসে একেবারে ঝাঁপিয়ে পড়ল বুধোর ডেরায়। আচমকা পুলিশ বাহিনী দেখে নিরীহ গ্রামবাসী ভয়ে ছুটল গ্রামের দিকে। কিন্তু বুধো সর্দারকে ধরে কার সাধ্য? এক মুহূর্ত সময় অপচয় না করে বুদ্ধি বলে নিমেষের মধ্যেই পুলিশ বাহিনীর চোখে ধুলো দিয়ে চম্পট দেয় বুধো এবং তার প্রধান সাকরেতরা। কিন্তু দলের কয়েকজন ধরা পড়ে যায়। পুলিশ বাহিনী যমুনার তীরে জঙ্গলের মধ্যে থাকা বুধোর গুপ্ত ঘাঁটি একেবারে তছনছ করে দেয়। উদ্ধার করে লুণ্ঠিত মালপত্র, গয়না ও বিপুল অর্থভাণ্ডার। তারপর আগুন লাগিয়ে দেয় ঘাঁটিতে। দাউ দাউ করে জ্বলে ওঠে বুধোর ডেরা। হাজারো কষ্ট দেওয়ার পরেও যখন বুধোর সঙ্গীরা মুখ খুলল না, তখন তাদের বুক ফুঁড়ে বেরোলো গুলির দানা। ওদিকে তখন বুধো আর তার কয়েক অনুচর বেশ কয়েকদিনের জন্য গা ঢাকা দিল। চক্রদহের ঘাঁটি ভস্মীভূত, সঙ্গীরা মৃত্যুবরণ করেছে, গরিব মানুষরা তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছে। লুঠের টাকা মালপত্র এখন গোরা সাহেবের করায়ত্তে। ভীষণভাবে ভেঙে পড়ে বুধো। সেদিনের পর থেকে তার আরাধ্য মায়ের প্রতি আস্তে আস্তে তীব্র ঘৃণা ও বিতৃষ্ণায় ভরে ওঠে তার মন। প্রবল রোষে ক্ষিপ্ত হয়ে ক্রোধের বাড়িধারা ঝরে পড়ে মায়ের ওপর। এই রাগ অনুরাগ, মান অভিমান একমাত্র মা ও সন্তানের অন্তরের সূক্ষ্ম টানের মধ্যেই সীমাবদ্ধ। মাতৃ শরীরে আঘাত হানার পর খাঁড়াটা ছুঁড়ে ফেলে ধপ করে মাটিতে বসে পড়ে বুধো। তারপর পাশে রাখা কারণ বাড়ির পাত্র দু হাতে ধরে ঢকঢক করে গলায় ঢালতে থাকে। ঠোঁট, চিবুক, গলা বেয়ে কারণ বাড়ি গড়িয়ে পড়ে বুধোর রুক্ষ শুষ্ক বুকে। সিক্ত হয়ে ওঠে তার পেশিবহুল দেহ। মৃৎপ্রদীপের ম্রিয়মান আলোতেই চকচক করে ওঠে তার শরীর। পাত্রের সমস্ত কারণ বাড়ি পান করা শেষ হলে পাত্রটা মাটিতে ছুঁড়ে ফেলে বুধো তার ঢুলু ঢুলু আধ বোঝা চোখে তাকায় মায়ের ভগ্ন মুখের দিকে। আর তাকাতেই বিস্ময়ে চমকে ওঠে। বিগ্রহের সামনে বসে আছে একটা বাচ্চা মেয়ে। তীব্র অসহ্য যন্ত্রণায় সে কেঁদে ভাসাচ্ছে। গলায় মুখে ভয়ানক ক্ষত, আর সেই ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়ছে তাজা ঘন রক্ত। পরনের কাপড় রক্তে ভিজে একেবারে রাঙা হয়ে উঠেছে। প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে বুধো। কয়েকটা নিশাচর পাখি কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে যায় তাদের ডানা ঝটপটিয়ে। মাটি থেকে উঠে দাঁড়িয়ে বুধো দু হাত দিয়ে ভালো করে রগড়ে নেয় দু চোখ। ভ্রু কুঁচকে ভালো করে দেখতে থাকে মায়ের মুখটা। হঠাৎই যে ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠেছিল তখন তা নেই আর। আবেশের ঘোর কাটে বুধোর। মানসিক অস্থিরতা কোমল হয়, ভিজে আসে তার দু চোখের পাতা। মায়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে আর নিজেকে সামলাতে পারে না সে। ভেঙে পড়ে প্রবল কান্নায়। অন্তরাত্মা কেঁপে ওঠে তার। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে মায়ের পায়ের কাছে। মা 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 মা, কি করে ফেললুম রে আমি মা? এত অধঃপতন আমার। মারে মা, আমার যে মাথা ঠিক ছিল না মা, তুই তো সবই জানিস মা। কেন করালি অমন? ক্ষমা করবি না এই পাপীকে? বড় পাপ করে ফেলেছি রে মা, বড় পাপ করে ফেলেছি। ক্ষমা করে দে, তোর এই অধম সন্তানকে ক্ষমা কর মা, ক্ষমা কর মা, ক্ষমা কর। থানার সেপাই বাহিনী কড়া তল্লাশি চালালেও অধরাই থেকে যায় বুধো। সপ্তগ্রামের বাসুদেবপুরের এই ত্রিবেণীর ঘাঁটিতে হানা চালালেও তার খোঁজ মেলে না।
দারোগা পুলিশ কোনোভাবেই বুঝে উঠতে পারে না কোথায় খুঁজলে তার দলসহ হাতে নাতে ধরা যাবে তাকে। এইভাবেই এগিয়ে চলে সময়। ততদিনে বুধো মাতৃ প্রতিমা সারিয়ে তুলেছে, আদর ঢেলে আবার সাজিয়ে তুলেছে তার মাকে। নিজ ভুলের প্রায়শ্চিত্ত করে নতুনভাবে শুরু করেছে মায়ের পুজো, সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে তার কর্মকাণ্ড। জ্যৈষ্ঠ অমাবস্যার সন্ধ্যা, ভরা কোটালে টলটল করছে ত্রিবেণীর জল। কালীভক্ত সাধক কবি রামপ্রসাদ ওপারে হালি শহরে বাড়ি ফিরছিলেন। ত্রিবেণীর পুণ্য সঙ্গমের কাছে নৌকা আসতেই সাধক মাঝিকে বললেন, ও মাঝি, নৌকো থামাও। হ্যাঁ, থামাও দেখি। কেনে কর্তা, এই রেতের বেলা ভরা গাঙে নাও থামাবো কেনে? আজ কোন তিথি গো? অমাবস্যা কর্তা। তবে ও বুঝেছি, আপনি স্নান করবেন বুঝি? বোঝো কথা, নিজে দাঁড় বাইছো আর নিজেই ভুলে খেয়েছো নাকি হে? ও হে, ত্রিবেণী যে পবিত্র পুণ্যক্ষেত্র গো, তার বুকের ওপর দিয়ে চলেছি, আর তার জল একটু মাথায় ঠেকাবো নে, তা কখনো হয়? মাঝি লজ্জায় জিভ কাটল। নৌকা খানিকটা ঘাটের কাছে এগিয়ে নিয়ে গতি ধীর করল। রামপ্রসাদ উঠে দাঁড়ালেন। তারপর গঙ্গা, যমুনা ও সরস্বতীকে পরম ভক্তিভরে প্রণাম জানিয়ে পবিত্র ত্রিবেণীর জল আঁজলায় নিয়ে মাথায় ঠেকাতে যাবেন, এমন সময় দুই জল্লাদি চেহারার হৃষ্টপুষ্ট যুবক নৌকাতে উঠেই বাহুবলে আবিষ্ট করে ফেলে প্রৌঢ় রামপ্রসাদকে। অপর দস্যুরাও সবেগে গিয়ে মাঝিকে কুপকাত করে ফেলে এক ঘায়ে। সাধকের হাত মুখ শক্ত দড়ি দিয়ে বেঁধে ওরা যখন মন্দির চত্বরে এনে ফেলে, তখন সন্ধ্যা আরও গাঢ় হয়েছে। মশালগুলো জ্বলছে রোজকার নিয়মে। প্রতিদিনের মতোই ঝিঁঝি ও শিয়ালের দল তাদের রব চালিয়ে চলেছে অনবরত। অমাবস্যার পুজোও শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ। তবে আজ মন্দিরে মায়ের কাছে গাছের শুকনো গুঁড়ির ওপর বসে বুধো একা নয়, তার সঙ্গে উপস্থিত সমগ্র বাংলার ত্রাস সর্দার রঘু ডাকাত, যার নামে সারা বাংলা ভয় কেঁপে ওঠে। রামপ্রসাদকে দেখে রঘু বলে ওঠে, এর অপরাধ কোথায় পেলি তোরা একে যোগু? নৌকার মধ্যে ছিল সর্দার, বাগে পেয়ে ধরিয়ে নিছি। কিছু টাকা করিও মিলেছে কর্তা। বেশ, বলিদানের সময় তো হয়ে এলো, আর সময় অপচয় কেন? ওর বাঁধন খুলে পুকুর থেকে স্নান করিয়ে শুদ্ধ কাপড় পরিয়ে আন, যা। রামপ্রসাদের শরীরের বাঁধন খুলে ডাকাত দল মন্দিরের পিছনের পুকুর থেকে তাকে স্নান করিয়ে এনে রক্তবস্ত্র ও গলায় জবার মালা পরিয়ে দিল। বেজে উঠল ঘণ্টার ধ্বনি। জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। অদ্ভুত ব্যাপার, রামপ্রসাদের মুখে ভয়ের পরিবর্তে খেলা করছে এক স্নিগ্ধ হাসি। সারা মুখে শরীরে ভয়ের লেশমাত্রটুকু নেই। মাত্র কয়েক মুহূর্ত পরেই যে তিনি ধারালো খাঁড়ার আঘাতে ইহজীবন ছেড়ে চিরদিনের জন্য গমন করবেন পরলোকের পথে, সে বিষয়ে যেন বিন্দুমাত্র ভাবনাও নেই তাঁর। বলি প্রদানের পূর্বে যা যা করণীয়, নির্দ্বিধায় নির্ভয়ে সব কাজ হাসি মুখেই করে চলেন সাধক রামপ্রসাদ, যেন প্রতিদিনের মতোই মায়ের পুজোর কাজ করে চলেছেন। এক সময় এলো সেই মহাক্ষণ। সিঁদুর মাখা হাঁড়ি কাঠের সামনে হাজির করা হলো তাকে, যাকে কিনা মা স্বয়ং কন্যারূপে ধরা দিয়েছিলেন। ইচ্ছাময়ী মায়ের সঙ্গে কিনা যার অন্তরাত্মার গভীর যোগাযোগ। মায়ের সেই সন্তান আজ হাঁড়ি কাঠে উৎসর্গ হওয়ার জন্য প্রস্তুত। রঘু বুধো কেউই চিনতে পারেনি তাকে, নিও নিজের পরিচয় দেননি। কোনো পিছুটানি যেন নেই তার, ভাগ্যকে অতি সহজেই যেন মেনে নিয়েছেন। ওই ইচ্ছাময়ীর যা ইচ্ছা তাই হবে। যোগু আর পুঁটে ধীরে ধীরে সাধকের মাথা ধরে হাঁড়ি কাঠের উপরে রাখে। জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী।
ওদিকে মায়ের নাম আর ঘণ্টার ধ্বনি তখন আরও তীব্র হয়ে উঠেছে। খাঁড়া হাতে বলিদানের জন্য প্রস্তুত রঘু। তারপর মাকে ভোগ নিবেদন করবে। আমায় তোমরা মায়ের কাছে উৎসর্গের জন্য নিয়ে এসেছো, তা ভালো। তার পায়ের কাছেই আমার এই নশ্বর জীবন শেষ হোক তবে। এমন সৌভাগ্য কারই বা হয় বলো দেখিনি। তবে তোমাদের কাছে আমার একটা আর্জি আছে, যদি তোমরা শোনো তাহলে। ঢুলু ঢুলু সরল চোখ দুটি তুলে স্মিত হাসি মুখে করজোড়ে রামপ্রসাদ আবেদন করলেন বুধ ও রঘুর দিকে তাকিয়ে। সবাই বেশ অবাকই হলো। এতদিন যাদেরকেই মায়ের কাছে উৎসর্গের জন্য আনা হয়েছে, সবাই নিজেদের জীবন বাঁচাতে মৃত্যুর আগে পর্যন্ত বাঁচার আপ্রাণ চেষ্টা করে গেছে, মৃত্যুকে ভয় পেয়েছে। বুধর আদেশে বন্ধ হলো ঢাক ও ঘণ্টার ধ্বনি। বেশ, বলো কি বলতে চাও, তবে ছেড়ে দেওয়ার আর্জি বাদে। মরে তিলেক দাঁড়াও রে সমন, বদন ভরে মাকে ডাকি। তিলেক দাঁড়াও রে সমন, আমার বিপদ কালে ব্রহ্মময়ী, বিপদ কালে ব্রহ্মময়ী। আসেন কি না আসেন দেখি, তিলেক দাঁড়ায় রে সমন। লয়ে যাবি সঙ্গে করে, তার এত ভাবনা কি রে। লয়ে যাবি সঙ্গে করে, তার এত ভাবনা কি রে। তবে তারা নামের কবচ মালা, তারা নামের কবচ মালা, বৃথায় আমি গলায় রাখি। তিলেক দাঁড়াও রে সমন, বদন ভরে মাকে ডাকি। তিলেক দাঁড়ায় রে সমন, আমার বিপদ কালে ব্রহ্মময়ী, বিপদ কালে ব্রহ্মময়ী। আসেন কি না আসেন দেখি, তিলেক দাঁড়াও রে সমন। মুহূর্তের মধ্যে পাগল করা এ সুর যেন সমগ্র শরীর অসাড় করে দিল রঘুর। বুধ স্তম্ভিত হয়ে গেল এই সুর শুনে। দুজনের চোখ গোল গোল করে মানুষটার মুখের দিকে তাকিয়েই থাকে। আচমকাই রঘুর হাতের ভারী খাঁড়াটা পড়ে যায় মাটিতে। এ কাকে দেখছে সে? হাঁড়ি কাঠের সামনে উৎসর্গীকৃত মানুষটার স্থানে বসে এই যে স্বয়ং মা। বুধর চোখেও ভেসে উঠেছে সেই একই দৃশ্য। তার পূজিতা মৃন্ময়ী মাতৃমূর্তি চেয়ে রয়েছে তাদের দিকে। তার মুখমণ্ডল জুড়ে ছেয়ে আছে এক পরম স্নিগ্ধতার হাসি। মা, মা। দলের সকলে হতভম্ব। গানের শেষে আচমকা কি যে ঘটল তারা ঠিক বুঝে উঠতে পারল না। এরপর অসারতা ভেঙে রঘু আর বুধ লুটিয়ে পড়ল সাধকের পায়ের সামনে। ডাকাত দল বিস্ময়ে হতভম্ব হয়ে দেখতে থাকে এই অভাবনীয় ঘটনা। কে কে আপনি বাবা? আমি রামপ্রসাদ গো, মায়ের এক ভক্ত।
মায়ের নাম গান করতে ভালোবাসি। রঘু বুধো আগে বহুবার শুনেছে এই নাম। মহান ব্যক্তিটির সম্বন্ধে ওরা যথেষ্ট জ্ঞাত, তবে এর আগে মানুষটাকে চোখে দেখেনি কখনো। নামটা শুনেই তাদের বুক কেঁপে ওঠে। এই মানুষটারে মায়ের সামনে বলি চড়াতে যাচ্ছিলাম, আবারও এক বড় পাপ করতে যাচ্ছিলাম। মা নিজেই তাই আমাদেরকে এই পাপ কাজ করতে দেয় না। ঘেমে উঠল বুধো আর রঘুর সারা শরীর। তৎক্ষণাৎ দুজনে মাটি থেকে উঠে গিয়ে একেবারে আছড়ে পড়ল মায়ের পায়ের কাছে। মা রে মা, আবার ভুল করলুম রে মা, আবারও ভুল করলুম। সাধক বাবাকে আমরা চিনতে পারিনি, এই পাপখানাই না করতে চাচ্ছিলুম। মা রে মা, ক্ষমা কর মা, ক্ষমা কর, তোরে হতভাগী পাপী ছেলেদের ক্ষমা কর। আহা, ভেবো না তোমরা, মা তোমাদের ঠিক ক্ষমা করে দেবে। মা যে দয়াময়ী গো, সে কি ছেলের কান্না দেখে মান করে থাকতে পারবে? না না, ওই পাগলি পাষাণ চেহারার হলে কি হবে? ওর মধ্যে মমতাময়ী মায়ের মন আছে যে, ও ঠিক ক্ষমা করে দেবে তোমাদের। ভেবনে ভেবনে, অত ভেবনে, অত ভেবনে। মাথা তুলে কাতর নয়নে রামপ্রসাদের দিকে চায় রঘু আর বুধো। কত কমনীয় মুখখানা! প্রকৃত সাধক বুঝি এমনই হয়। জলধির ঢেউয়ের মতো তটভূমিতে যেন উছলে পড়ছে তাদের অশ্রুধারা। অমন মার্জিত শান্ত স্নেহময় মুখের দিকে চেয়ে থাকে রঘু বুধো দুজনে। তাদের হাত দুখানা জোর করে আনে তার পায়ের কাছে। আহা, ছি ছি ছি, করছো কি, করছো কি? অমন কাজ করুনি। যত পাপ না তোমাদের হবে, তার চেয়ে শতগুণ পাপ যে আমার হবে গো। খবরদার এই কাজ করুনি। মানুষটাকে তারা যত দেখে শ্রদ্ধায় ভরে ওঠে তাদের মন। রঘু আর বুধো মানুষটার কাছে ক্ষমা চায় তাদের কৃতকর্মের জন্য। তারপর বুধো তার দলকে আদেশ দেয় সাধক বাবাকে সসম্মানে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তখন ভোরের আলো ফুটেছে। রঘু আর বুধো করজোড়ে তাদের ডেরা থেকে বিদায় জানালো সাধক রামপ্রসাদকে। সেদিনের পর থেকে রঘু আর বুধো প্রতিজ্ঞাবদ্ধ হয় তারা আর কখনো মায়ের কাছে নরবলি উৎসর্গ করবে না। এটাই হবে তাদের প্রায়শ্চিত্ত। সাধক বাবার মতো মানুষের সান্নিধ্য পেয়ে তাদের বিবেক জাগ্রত হয়েছে। মা তাদের চেতনা এনে দিয়েছে। এটাই যে তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। রঘু ও বুধোর ডেরায় বন্ধ হয় নরবলি। পরিবর্তন ঘটে মানসিকতার। তবে সমাজের শোষিত শ্রেণীর পাশ থেকে তারা কেউ সরে যায়নি। অত্যাচারী জমিদার ধনীদের উপর লুটপাট চালিয়ে সেই অর্থ ঠিক যেমনভাবে তারা বিলিয়ে চলেছিল তা চালিয়ে যেতে লাগলো। ইতিমধ্যেই ব্রিটিশ পুলিশের কড়াকড়িতে স্থানীয় থানার টহলদারি বেড়ে যায় সপ্তগ্রাম অঞ্চলে। বুধো তার দলবল নিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে মাঝে মধ্যেই আশ্রয় নিতে থাকে ফরাসডাঙ্গায়। ফরাসডাঙ্গা তখনও ফরাসি গোষ্ঠীর উপনিবেশ। ব্রিটিশ তখনও তাদের প্রভুত্ব কায়েম করে ফরাসডাঙ্গাকে তাদের অধীনস্থ করতে পারেনি। তাই এখানে আত্মগোপন করা বেশ সহজ। চুঁচুড়া তখন সবেমাত্র ওলন্দাজদের থেকে ইংরেজদের অধীনে এসেছে। তৈরি হয়েছে এক বিশাল সেনানিবাস। প্রায় সকল জমিদারবর্গ চুঁচুড়ার ব্রিটিশ সেনাবাহিনীতে গিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দরবার জানালো। তাদের সকলের দাবি বুধোর অত্যাচার ও লুটপাটের ভয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত। তাই ডাকাতির বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হোক। সব শুনে ম্যাজিস্ট্রেট পুলিশ মহলকে হুকুম দিলেন বুধোকে ধরে আনতে, এবং বুধোর মাথার পিছনে ধার্য করা হলো মোটা পুরস্কার। কিন্তু ওই দুর্বল পুলিশি ব্যবস্থায় এই বিশাল ডাকাত বাহিনীকে ধরা কেন, তাদের ত্রিসীমানাতে পৌঁছানো খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু ম্যাজিস্ট্রেটের হুকুম তামিল না করলে কারোরই চাকরি যেতে বেশি সময় নেই। তখন প্রায় শেষ রাত্রি। পূবের আলো ফুটতে দেরি আছে খানিকটা। পশ্চিমে ঢলে পড়া আধখানা চাঁদের মরা আলো এসে পড়েছে জলের ওপর। ফরাসডাঙ্গা ও গৌরহাটির মাঝের খালটা পেরিয়ে সরস্বতীতে পৌঁছে একটা পণ্যবাহী জাহাজ এগিয়ে চলেছে সপ্তগ্রামের দিকে।
জাহাজটার পিছু পিছু খুব সন্তর্পণে এগিয়ে চলেছে কিছু ছিপ নৌকাও। ত্রিবেণীর কাছে মাঝের চরে এসে গতি থামালো জাহাজটা। হয়তো গন্তব্যস্থলে পৌঁছতে ঢের দেরি, তাই অনেকটা পথ চলার পর বিশ্রাম নেবে জাহাজের মানুষ। তাই জাহাজ নোঙর করেছে এই সুপ্রশস্ত চরে। দূর থেকে ছিপ নৌকোতে বসে তাদের গতিবিধি লক্ষ্য করে চলে বুধোর দল। বুধো যেন তার হাতে চাঁদ পেল। এমন সুযোগ কেই বা হাতছাড়া করে। তার ইশারায় জলে ভাসা নৌকাগুলো ধীরে ধীরে ভিড়ল চরের কাছে। পরনে তাদের জেলের বেশ। সামনে থেকে দেখে তাদের পরখ করা বেশ মুশকিল তাদের আসল রূপের। বুধোর দল নৌকা বেঁধে সবে মাত্র ডাঙায় উঠতে যাবে, এমন সময় অপর দিক থেকে একজন এগিয়ে এসে বলল, আগুন হবে কর্তা। এই ভাষাটা জেলে মাঝিদের মধ্যে বেশ প্রচলিত। তারা এইভাবেই একে অপরের সঙ্গে বাক্য বিনিময় করে থাকে। লোকটার কথা শুনে বুধোর দল মনে মনে হাসে, একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে আর ভাবে মানুষটা নির্ঘাত ধরতে পারেনি তাদের আসল রূপ। যোগু সামনেই ছিল। এগিয়ে গিয়ে কোঁচর থেকে আগুন জ্বালানোর দ্রব্য বের করে আগন্তুক মানুষটাকে দিতে যাবে, হঠাৎ পিস্তল গর্জে উঠল। এই ঘটনার জন্য তারা বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। তারা বেশ বুঝতে পারে যে জাহাজের পিছু পিছু তারা এসেছে সেই জাহাজ আদতে কোনো পণ্যবাহী জাহাজই নয়। তারা ব্রিটিশ পুলিশ বাহিনীর ফাঁদে পড়েছে। তারা জাহাজটার গতিবিধি লক্ষ্য করে এসেছে ঠিকই, কিন্তু আসলে তাদের গতিবিধি লক্ষ্য করছিল এই জাহাজে থাকা ব্রিটিশ পুলিশ। গুলির আওয়াজ শুনেই সতর্ক হয়ে বুধোর দল বর্ষা, লাঠি, তীরধনুক, তলোয়ার উঁচিয়ে ধরে। অমনি জাহাজের উপর থেকে আসা দুটো গুলি তীব্র বেগে ছুটে এসে বিদ্ধ করে যোগুর বুক। আর্তনাদ করে ধরাশায়ী হয়ে পড়ে যোগু। বুধোর দল তাদের অস্ত্রশস্ত্র নিয়ে মরণপণ লড়াইয়ে নামে ব্রিটিশ পুলিশ বাহিনীর সঙ্গে। গুলির আরও জোরালো শব্দ শোনা যায়। সেই গুলিতে বিদ্ধ হয়ে আর্তনাদের স্বরে ডাকাত দলের একে একে উল্টে পড়ে যেতে থাকে জলের মধ্যে। ওদিকে পুলিশ বাহিনীর বেশ কয়েকজনকে ধরাশায়ী করেছে বুধোর দল। তাদের তলোয়ারের কোপে মুন্ডুবিহীন ধর আর তীরবিদ্ধ সেপাইদের দেহগুলো জলের মধ্যে পড়তে থাকে এক এক করে। ত্রিবেণীর পবিত্র জল রাঙা হয়ে ওঠে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু এই অসম যুদ্ধে বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারে না বুধোর দল। ইংরেজ পুলিশ বাহিনী আজ রণসজ্জায় সজ্জিত হয়ে এই মহাসংগ্রামে নেমেছে। ম্যাজিস্ট্রেটের কড়া হুকুম বলে কথা। অপরদিকে বুধোর কোনো প্রস্তুতিই ছিল না। রোজকার নিয়মে তারা ডাকাতি করতে বেরিয়েছিল মাত্র। সর্দার, আপনি পাইলে যান, গতিক ভালো ঠেকছে নি। পাইলে যান সর্দার। না পাশো, তা হয় না। তোরাই যে আমার সব, তোদের ছেড়ে আমি কোথায় যাব? এত বড় বিপদের মুখে তোদের একা ফেলে পালাতে পারি না। কয়েকটার তো প্রাণ গেল। যে কজনে টিকে আসি শেষ অবধি লড়াই চালিয়ে যাব। মরণ যদি ডাকে ডাকুক, মায়ের ইচ্ছে হয়তো তাই। জয় মা, জয় মা। বুধোর মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎই সামনে থেকে একটা গুলি তীব্র বেগে ছুটে এসে বিঁধল বুধোর বুকে। সর্দার! পাঁচুর চোখ রক্ত জবার মতো টকটকে লাল। এগিয়ে এসে তার সর্দারকে ধরতে গিয়েও পারল না। বুধো এলিয়ে গিয়ে জলের মধ্যে পড়ে গেল। জয় মা। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। পাখিরা বেরিয়ে পড়েছে তাদের জীবনযাত্রার তাগিদে। পুণ্যতোয়া মুক্তবেণীর জল রক্তাভ বর্ণে রঞ্জিত হয়ে বয়ে চলেছে তার গতিতে। ব্রিটিশ পুলিশ বাহিনীর গুলিতে বুধোর দলের কেউ মারা পড়েছে, কেউ বা ধরা পড়েছে ফাঁসিতে চড়ার জন্য, কিন্তু বুধোর দেহ তন্ন তন্ন করেও খুঁজে পেল না পুলিশ বাহিনী। একদিন যে মুক্তবেণীর কূলে মা সিদ্ধেশ্বরীকে প্রতিষ্ঠা করে তার ঘাঁটি গেড়েছিল, শুরু করেছিল তার কর্মকাণ্ড, সেই মুক্তবেণীরই পবিত্র জলে বিলীন হয়ে গেল তার নশ্বর দেহ। হয়তো এটাই ছিল মায়ের ইচ্ছে, তার ভবিতব্য। এরপর গঙ্গায় বয়ে চলেছে অনেক জল।
কালের নিয়মে ক্ষয়ে গেছে সপ্তগ্রাম নগর বন্দরের বৈভব এবং প্রাচুর্য। ব্রিটিশ পুলিশ বাহিনী তছনছ করে গেছে বুধোর আস্তানা। সেখানে মায়ের মৃন্ময়ী মূর্তি ছাড়া আর কিছুই পায়নি তারা। যমুনা ও সরস্বতী পুরোপুরিভাবে মজে গেছে অনেক আগেই। কেবলমাত্র পবিত্র গঙ্গাই থেকে গিয়ে তার পূর্ব তীরে গড়ে তুলেছে কলকাতা মহানগরী। কিন্তু সপ্তগ্রাম তার জৌলুস সারিয়ে কোণঠাসা হলেও পুণ্যতোয়া ত্রিবেণীকে ভুলতে পারেনি বর্তমান প্রজন্ম। গঙ্গা তীরেই গড়ে উঠেছে ত্রিবেণীর পুণ্য শ্মশানভূমি। বুধর প্রতিষ্ঠিত সেই সিদ্ধেশ্বরী ডাকাতকালী মন্দির সেজে উঠেছে নতুন আঙ্গিকে। পরিচিত হয়েছে বুধ ডাকাতের কালী মন্দির নামে। জায়গাটার নাম হয়েছে কালীতলা। যেমন মুক্তবেণী ত্রিবেণী পবিত্র তীর্থক্ষেত্র রূপে আজীবন থেকে যাবে মানুষের হৃদয়ে, তেমনি ডাকাত সর্দার বুধর কীর্তিকলাপও থেকে যাবে ইতিহাসের পাতার ভাঁজে চিরকাল। শুনছিলে মুক্তবেণীর কূলে, রচনা প্রীতম দে, গল্প পাঠ এবং পাঁচু ডাকাত ও ডোমের চরিত্রে ছিলাম আমি অনুভব, বুধ ডাকাতের চরিত্রে ছিল তমাল, যোগু ডাকাতের চরিত্রে ছিল রণদীপ, রক্ষিত মশাই এবং মাঝির চরিত্রে ছিল পার্থ, সাধক রামপ্রসাদ এবং বিশুর চরিত্রে ছিল কৌশিক, রঘু ডাকাতের চরিত্রে ছিল কুন্তল, পুঁটে ডাকাত এবং শম্ভুর চরিত্রে ছিল রক্তিম এবং সাধুর চরিত্রে ছিল শান্তম। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ইন্দ্র ওরফে ম্যাক্স। নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব এবং বিশেষ সহযোগিতায় ছিল দিশানি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের স্পটিফাই বা ইউটিউব চ্যানেল যেখানেই গল্পটা শুনে থাকো না কেন ফলো বা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।